নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মেষ রাশি নিয়ে। 2026 এর অগাস্ট মাসটি মেষ রাশির কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কি কি সুফল বা পজিটিভ ইমপ্লিমেন্টেশন তাদের জীবনে ইমপ্লিমেন্ট হবে, কি কি ঘটতে চলেছে, এই সবকিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন মেষ রাশির অগাস্ট মাসটি লক্ষ্য করি, তাহলে কিন্তু কেতু এবং বৃহস্পতির একত্রীকরণ রয়েছে। বিশেষ করে কেতু কিন্তু প্রভাবিত করছে বৃহস্পতিকে। এখন জানা প্রয়োজন যে কেতু কি। কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনেরও কারকতা। তাহলে কেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে বা বৃহস্পতির দ্বারা ভাইব্রেট হচ্ছে। সেই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় রাহুকে হিট করছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বৃহস্পতি দ্বারা আবার সূর্য বা সূর্যের দ্বারা বৃহস্পতিও কিন্তু প্রভাবিত হচ্ছে। তাহলে প্রথম যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কেতু উচ্চস্থ হয়ে গেল। এবং যখন আমি যদি 1 নাম্বার ঘরে লগ্নের ইমপ্লিমেন্টেশন, লগ্নের প্রভাব দ্বারা যদি বিশ্লেষণ করি, তাহলে 1 নাম্বার ঘরকে কিন্তু প্রভাবিত করলো কেতু। 1 নাম্বার ঘর মানে স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে প্রথমত যেটা, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে এই অগাস্ট মাসটি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ফার্স্ট। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ওই যে বলে না যে মেরুদণ্ডটাই আলটিমেট শেষ কথা, শিরদাঁড়াটাই আলটিমেট শেষ কথা। সেই মেরুদণ্ড, শিরদাঁড়া বা আমার নিজস্ব প্রভাব, আমি পারি, আমার দ্বারাই সম্ভব, আমি করব, এই যে আমিত্বের প্রভাব, এটা কিন্তু মেষ রাশির উপর মারাত্মক বর্তাবে আমি যদি এই অগাস্ট মাসটি লক্ষ্য করি। এবং রাহু যখন উচ্চস্থ হয়ে যায়, রাহু যখন নিচস্থ থাকে, তখন ইলিউশন, আবেগের জায়গাটাকে কিন্তু আমরা বুঝি। আর রাহু যখন উচ্চস্থ থাকে, তখন কিন্তু আমার যে সিচুয়েশন, প্রত্যেকটি ভাবে, প্রত্যেকটি প্রভাবে সেটা ইনক্রিজ করাকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। রাহু যখন উচ্চস্থ হয়ে রয়েছে, আরেকটা জিনিস মেষ রাশির ক্ষেত্রে মারাত্মক হবে। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, কিন্তু দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, এই সমস্ত জায়গায় আমি কাজকর্ম করছি, বা বাইরে পড়াশোনা করতে গেছি, বা বাইরে রয়েছি, রাজ্যে জন্মেছি, বা দেখা যাচ্ছে আমি ভারতবর্ষে জন্মেছি কিন্তু এখন আছি আমেরিকাতে বা হোয়াটএভার, বাইরে কোনো বিদেশে রয়েছি, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কেন রাহুর প্রভাবে কিন্তু সূর্য এবং বৃহস্পতির একত্রীকরণ টেরিফিক ভাবে কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি সেকেন্ড হাউসটাকে লক্ষ্য করা যায়, তাহলে শনির যে অবস্থান, শনির অবস্থান কিন্তু শনি বুধের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, সেখানে উচ্চস্থ চন্দ্র রয়েছে। আমার টার্গেটটা যদি 80 হয়, আমি টার্গেট ফুলফিল করতে পারলাম না, কিন্তু আমি 50-60 পর্যন্ত উঠবই। আমার টার্গেটটা যদি 40 হয়,
তাহলে টার্গেটটা ফুলফিল না করতে পারলেও আমি কিন্তু 15 থেকে 20 পর্যন্ত উঠবো। তাহলে টার্গেট কোনটা করছি, আমার লক্ষ্যটা কি? 100 টার্গেট করলাম, আমি কিন্তু 70-80 পর্যন্ত উঠলাম। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে বড় প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু জেতার জন্যই মাঠে নামবে। তারা স্টুডেন্ট হোক, তারা ব্যবসাদার হোক, সার্ভিস হোল্ডার হোক, বা তারা সবচেয়ে কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে হাউসওয়াইফ হোক, তাহলে সফলতার চাইতেও কিন্তু জয় লাভের আকাঙ্ক্ষা, জিপটা কামড়ে দিলাম, জয় লাভের আকাঙ্ক্ষা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক থাকবে। এবং অগাস্ট মাসটাতে কিন্তু ডেফিনিট ভাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি বুধের একত্রীকরণ উচ্চস্থ চন্দ্রকে যখন হিট করছে, আমি প্রচুর খরচা করতে পারি, কিন্তু সোর্স অফ ইনকামও প্রচুর থাকবে। তাই জন্য সঞ্চয়ের জায়গাটা একদম ডিটোরিয়েট হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। এবার যদি 3 নাম্বার ঘরটা দেখা যায়, 3 নাম্বার ঘরটাতেও শনির অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন রয়েছে। এবং শনি এবং বুধের কম্বিনেশন উচ্চস্থ চন্দ্রকে যখন হিট করছে, তার মানে মানসিকতা মনোভাবের জায়গাটায় রাফ অ্যান্ড টাফ। আমি বিছানায় শুয়ে শুয়ে আমি নিশ্চয়ই জিতবো, আমি নিশ্চয়ই পারবো, আমি একদম রাজমহল বানাবো, সেই টেন্ডেন্সি তাদের থাকবে না। জীবনে তুমি কখনো ফ্লুকে কখনো কোনো কিছু পেতে পারো না। আর যদি কোনোভাবে অজান্তে তোমার কাছে দেখা গেল কোনো সম্পত্তি পেয়েও গেলে, সেটা রাখতে পারবে না, বিকজ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যদি 4 নাম্বার ঘরটা দেখা যায়, প্রথমত জীবনের আনন্দের জায়গা 4 নাম্বার ঘর, ভেরি নাইস। ওই যে বললাম, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার উপযুক্ত হয়ে ওঠার জায়গা, ভেরি নাইস। আমি যেটা চাইছি সেটা পাওয়ার জন্য আমি লড়াই করব, সংঘর্ষ করব। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, যারা ভাড়া দিয়ে থাকো কোথাও, মানে ব্যক্তিগত জীবনের কথা বলছি, দোকান ভাড়ার কথা বলছি না, আমি একটা শেল্টারে আছি, ভাড়া দিই পার মান্থ, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তাদের কিন্তু হাউস নিয়ে প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 4th হাউস দ্বারা 6-3 কানেকশনকে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সূর্য এবং রাহুর কানেকশনটা 4th হাউস দ্বারা কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করছে। তাহলে ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমার পরিবারের মধ্যে যারা আনাগোনা করছে, খুব কাছের আত্মীয় স্বজন থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বিশেষ করে দেখা যাচ্ছে, একদম খারাপ ভাবে নিও না, সার্বিক মতেই আলোচনা করছি, দেখা যাচ্ছে আমার দাদা রয়েছে, দিদি রয়েছে, আমার একদম কাছের আত্মীয় স্বজন রয়েছে, সেটা বিবাহিত হলে আমাদের রয়েছে, তাহলে একদম কাছের আত্মীয় স্বজন থেকে, কাছের বন্ধু বান্ধব থেকে, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া উচিত। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 1 2 3 4 5, আবার যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটাই লক্ষ্য করা যায়, 5 নাম্বার ঘরে কিন্তু তীব্র ফাটকা যোগ সৃষ্টি হচ্ছে। এবং 5 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, 5 নাম্বার ঘর দ্বারা বুদ্ধিমত্তার জায়গাটাকে ইমপ্লিমেন্ট করাকে বোঝায়। তাহলে শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা। আর আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমরা যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেটাকে ওভারকাম করা মানেই হচ্ছে আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। যে মানুষটা রাস্তার পাশে ঝুপড়িতে ছিল, একটা ফ্ল্যাট ভাড়া করে থাকা মানেই তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা, তাই না? তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার জীবনের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, কেবল কর্মের ক্ষেত্রে নয়, সম্পর্কের দিক দিয়েও হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে। আমি যদি স্টুডেন্ট হই, পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। আমার প্রতিবন্ধকতাকে আমি ওভারকাম করতে পারবো,
একটা প্রবলেম শুধু লক্ষ্য করা যাচ্ছে, আমি কিন্তু চটজলদি আমি যে সফলতাটা চাইছি সেটা পাওয়ার চেষ্টা করতে পারি এবং তার ফলে কিন্তু আমি ভুল করে ফেলতে পারি। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, কেননা ফাটকার টেন্ডেন্সি 5 নাম্বার ঘরে কিন্তু তৈরি হচ্ছে। কেমন? শুক্রের অবস্থান 5 নাম্বার ঘরে অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। আমার সন্তান যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকে তাহলে এই সময় ক্রিয়েটিভিটির জায়গায় সে এক্সট্রিম লেভেলে যাবে এবং তার নাম যশ এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 6 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ডেপথের জায়গা। 6 নাম্বার ঘরে শনির অত্যন্ত জোরালো ভাইব্রেশন যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শত্রু নাশের জায়গা। আমি লোন করেছি, ঋণ করেছি, পরিশোধ করার ক্ষমতা আমার আছে, পরিশোধ করছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চস্থ চন্দ্র রয়েছে। তাহলে ব্যক্তিগত জীবনে আমি আবার বলছি, মানুষের জীবনে চড়াই উতরাই নানান প্রতিবন্ধকতা থাকে, সেগুলোকে ওভারকাম করার ক্ষমতা আমার কিন্তু থাকবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক সময় সেটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু বিজনেস প্রসারিত করার জায়গা, বিজনেসে শত্রুতার জায়গা, শত্রুতা করছে, ভোঁতা হয়ে যাবে, অফ হয়ে যাবে, কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকতে হবে পার্টনারশিপ বিজনেস থেকে। যারা বিজনেস করছো নিজেদের ট্যাগ নিয়ে, নিজের আইডেন্টিফিকেশন, তারা কিন্তু টেরিফিক, কেননা উচ্চস্থ হয়ে রয়েছে সূর্যের অবস্থান বৃহস্পতির দ্বারা। পরনির্ভরশীল যারা নয় তাদের ক্ষেত্রে টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ অবস্থায় চলে যায় তখন ফাটকার জায়গা থেকে ফাটকার রাজ্য সৃষ্টি হয়। এটা নিয়েও আমি আলোচনা করেছিলাম বহুবার আমার এই চ্যানেলটিতে। ফাটকা নিয়ে টিভি চ্যানেলে যে আলোচনা করেছিলাম, এখানে র ভিডিওটা দেওয়া হয়েছিল, সেখানে বারবার বলেছিলাম 8 নাম্বার ঘরটা ফাটকার ঘর। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি কখনো উচ্চস্থ হয়ে যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, মনে করো যাদের বয়স আমি 15-20 থেকে শুরু করে ওই 35-40 পর্যন্ত, তারা ততটা বুঝতে পারবে না, কেননা জীবনের শেষ হাফটাতে কিন্তু তারা একদম 6 বলে ছক্কা মারবে, একদম 6 ছক্কা, ছক্কা হয়ে যাবে পুরো, কেননা জীবনের শেষ ফেসটাই কিন্তু তারা সোনা গিলে খায়, যেখানে হাত দেয় সেটাই সোনা হয়ে যায়। বিশেষ করে বয়স্ক মেষ রাশির জাতক জাতিকা যারা 45-50 বছরের উপরে, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে। সাডেনলি দেখা যাচ্ছে যে আমি পরিশ্রম করেছি কিন্তু আমার কোনো নাম যশ অর্থ প্রতিপত্তি নেই, এই সময় ভ্যালু বাড়তে শুরু করবে। কেমন? এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরের অধিপতি বৃহস্পতি এবং রাহুর দ্বারা রয়েছে। সুতরাং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর, সংযোগের জায়গাটা, নিয়তি, ভাগ্য, এই জায়গাটাও কিন্তু একটা পজিটিভ ভাবে হিট করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃহস্পতি রাহুর অবস্থান বা সূর্য রাহুর অবস্থান কিন্তু আমাকে প্রচুর কর্মও করায়, তাহলে আমি কর্ম করছি ভাগ্যের কথা, সংযোগের কথা চিন্তা না করে, আবার লাক ফ্যাক্টর যখন আমাকে সাপোর্ট করছে, আমি জিতবই তাহলে, তাই না? 10 নাম্বার ঘরের বুধ কিন্তু শনির সাথে উচ্চস্থ হয়ে রয়েছে। প্রত্যেকটা বিভাগে কিন্তু আমার ব্যক্তিগত জীবন মানে রেসপন্সিবল পার্সন হবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা, এবং প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু তাদের স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউসের অধিপতি গ্রহকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 5 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে সফলতাকে ত্বরান্বিত করার প্রভাবও কিন্তু মেষ রাশির ক্ষেত্রে টেরিফিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এক জায়গায় স্ট্যাগ হয়ে নেই, সে আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, 1 কোটি টাকা ইনকাম করি, ত্বরান্বিত করার জায়গা আরো বৃদ্ধির জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 12 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, খুব সাবধান। 12 নম্বর ঘরে মঙ্গলের প্রভাব একগুয়েমি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ক্রোধ, বা আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। 12 নম্বর ঘরের মঙ্গল কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি মেষ রাশির জাতক জাতিকারা
তোমরা অ্যাডজাস্ট করার ক্ষমতা বাড়াও, কম্প্রোমাইজ করার ক্ষমতা বাড়াও, স্যাক্রিফাইস করার ক্ষমতা বাড়াও। একদম পরিশেষে আবার বলছি যে আমাদের জীবনে আমার জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছকে কুবের যোগ থাকলেও মাথায় রেখে দিও, কখনোই সেই প্রভাব আমার জীবনে আসবে না যদি না আমি যেটা চাইছি বা আমার যে লক্ষ্যটা তার চাইতেও ডবল পরিশ্রম আমি না করি। মৃত্যু দুর্বাত্তা প্রাপ্য প্রকৃত্তা নৈরত্তং নৈতি নত্তা নৈরত্তে ঔরাত্তে জয়্যতকর্তা আনন্দ নিঃসত্তা তীর্থয়ত্তা। শ্রীকৃষ্ণকে নিয়ে এত কিছু বলা হয়, অথচ শ্রীকৃষ্ণ কিন্তু বারংবার বলে গেছেন, এটা তো জাস্ট একটা এমনি কাব্যাং স্তুতিমতের শ্লোক, কিন্তু শ্রীকৃষ্ণ বহুবার বলে গেছেন যে ব্যক্তিগত জীবন বা সামাজিক রাষ্ট্রিক যে কোনো প্রভাব পরিবর্তিত হয় যখন, তখন কর্মের মধ্যে দিয়েই হয়, সেটা এমনি এমনি কখনো হয় না। তাই জন্য কর্মটা করতে হবে এবং সফল হওয়ার জন্য, জয় লাভ করার জন্য যে কর্মটা করা প্রয়োজন সেই কর্মটাই করতে হবে। আমরা ওয়েস্ট অফ এনার্জিও প্রচুর করি। তা না হলে, স্যার আপনি বলেছিলেন আমার ছকের মধ্যে সরকারি চাকরি পাওয়ার যোগ ছিল, কিন্তু আমি তো সরকারি চাকরি পেলাম না, আমি ঘরে বসে বসে ওয়েট করছি আর সরকারি চাকরি পেয়ে গেলাম। জীবনে কখনো সম্ভব নয়, কোনো রেমিডি দ্বারা সেটা কিন্তু করা সম্ভব নয়। যতক্ষণ না আমি জাগছি ততক্ষণ কোনো মতেই আমার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ নেই, জেগে জেগে স্বপ্ন দেখো এবং যে স্বপ্নটা দেখছো সেটাকে তার পরিপূর্ণতা লাভের জন্য আমার সব শক্তি নিয়োজিত করে সেটাকে হাসিল করার চেষ্টা করো। সফলতা নয়, জয় চাই। আজকের মতন এইটুকুই, নমস্কার।